একটু চোখ বন্ধ করে ভাবতে পারবেন যে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তারেক রহমানকে সংসদ থেকে বের করে দিয়েছে এক সপ্তাহের জন্য, এক মাসের জন্য, অথবা কয়েক ঘন্টার জন্য তাকে সাসপেন্ড করেছে। তারেক রহমানকে, প্রধানমন্ত্রীকে। স্পিকারের অবস্থা কি হবে? হাফিজউদ্দিন আর সেই চেয়ারে বসে থাকতে পারবে? অথবা তার আগের সংসদে, সেটা তো অবৈধ ছিল, সেখানে শেখ হাসিনাকে সংসদ থেকে বের করে দিয়েছে, সেটা কি অবস্থা হইতো? সব মীর শওকত আসিল না, একটা কর্নেল শওকত, সে বের করে দিছে শেখ হাসিনাকে সংসদ থেকে। অথবা শিরিন শারমিন বের করে দিছে শেখ হাসিনাকে, খুনি শেখ হাসিনাকে। তখন শিরিন শারমিনের অবস্থা কি হতো? এমন ঘটনাই ঘটেছে লন্ডনের ওয়েস্টমিনিস্টারে। লন্ডনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে স্যার লিন্ডসে হোয়েল, স্পিকার, ওয়েস্টমিনিস্টারের স্পিকার, মানে ব্রিটেনের স্পিকার, তাদের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সংসদ থেকে বের করে দিয়েছেন। এই বের করে দেওয়াটা তথাকথিত গণতন্ত্রের গালে একটা চড়। এখানে কিয়ার স্টারমার অপমানিত না, এখানে গণতন্ত্রের বিজয়, এটাই প্রমাণ করেছে। আপনাদেরকে ঘটনাটা আপনারা অনেকে জেনে থাকতে পারেন। লন্ডনের ওয়েস্টমিনিস্টার থেকে যে দৃশ্য দেখা গিয়েছে তা বাংলাদেশের তথাকথিত গণতন্ত্রের গালে একটা বিশাল চড়। ব্রিটিশ স্পিকার স্যার লিন্ডসে হোয়েল যখন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ঘাট ধরে সংসদ থেকে বের করে দিয়েছেন, তখন আমাদের দেশের পুতুল স্পিকারের চেহারাটা একবার কল্পনা করুন। তারেক রহমানকে বের করে দিতে হবে সংসদ থেকে, এই কথা ভাবার সাথে সাথে তারেক রহমানের কথা বাদ দেন, ধরেন সালাউদ্দিন আহমেদকে সংসদ থেকে বের করে দিল মিথ্যা কথা বলার জন্য, জনতার সাথে প্রতারণা করার জন্য, অথবা মির্জা ফখরুলকে বের করে দিল বাংলাদেশের প্রতি স্বল্প, উদাহরণ, আনুগত্যের জন্য, ভারতের প্রতি অতিরিক্ত আনুগত্যের জন্য, অথবা নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি মন্ত্রী, মানুষের কাছে গ্রহণযোগ্য আনন্দ শোভাযাত্রাকে ক্যান্সেল করে মঙ্গল শোভাযাত্রার নামে আবার করার দুঃসাহস দেখার কারণে স্পিকার তাকে সংসদ থেকে বের করে দিল। অথবা আইনমন্ত্রীকে মিথ্যাচারের জন্য, জুলাইকে অপমান করার জন্য সংসদ থেকে গাঁট ধরে বের করে দিল এক সপ্তাহের জন্য। তাহলে কি হবে? তার চেহারা কি অবস্থা হবে? বদলাই দিবে পুরা চেহারা অন্য লোকেরা, এমপিরা। আপনার মনে প্রশ্ন জায়গাটা খুব স্বাভাবিক। লিন্ডসে হোয়েল তো একসময় লেবার পার্টির এমপি ছিলেন, তবে তিনি কেন নিজের দলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাহস দেখালেন? উত্তরটা লুকিয়ে আছে ব্রিটিশ সংসদীয় ইতিহাসের শক্তিশালী কাঠামোতে। ইউকেতে স্পিকার নির্বাচনের প্রক্রিয়াটা কোনো রাজনৈতিক দলের গিফট নয়। সেখানে স্পিকার হতে হলে তাকে প্রথমে নিজের দলের পরিচয় ত্যাগ করতে হয়। যখন কেউ স্পিকার নির্বাচিত হন, তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তার রাজনৈতিক দল থেকে। এমনকি ব্রিটিশ সাধারণ নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলো, লেবার, কনজারভেটিভ, ওই স্পিকারের আসনে কোনো প্রার্থী দাঁড় করায় না। এর মানে হলো স্পিকারকে পরের বার জেতার জন্য কোনো নেতার পা চাটতে হয় না। তিনি সেখানে নির্ভীক, কারণ তার পদ কোনো দলের দয়ার উপর টিকে থাকে না। আর আমাদের দেশের চিত্রটা, এখানে স্পিকার নির্বাচন করা হয় কোনো আলোচনা ছাড়া, অনেকটা পকেট কমিটির মতো। তারেক রহমান বলে দিয়েছেন হাফিজউদ্দিন স্পিকার, ওকে, সবাই তাকে ভোট দিবে। আর বিরোধী দল দুর্বল পাখির মতো বসে বসে পাখা ঝাপটাবে। এমনকি হাদি হত্যার মামলার আসামিকে জামিন করা ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার করা হয়েছে, কারোর কিচ্ছু করার নাই। এদেশের মানুষের অনুভূতির প্রতি কোনো তোয়াক্কা নাই। 13 কোটি 14 কোটি ভোটার, তাদের মন মানসিকতার প্রতি কোনো সম্মান নাই। 5 বছরের জন্য সে জমিদার হয়ে বসেছে।
এবার ভাবুন, এই মানুষটি স্পিকার হওয়ার আগেই নিজের নিরপেক্ষতা বিসর্জন দিয়েছে। হাসিনা আমলে আমরাও দেখেছি স্পিকার ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী। হাসিনা সংবিধানের দোহাই দিয়ে গণতন্ত্রকে কবর দিয়েছে, গুম করেছে, খুন করেছে, লুট করেছে। স্পিকার তবুও এসব কাজের প্রশংসা করেছেন। একজন মেরুদণ্ডহীন স্পিকার আর পকেটবন্দি প্রেসিডেন্ট দিয়ে কতদূর গণতন্ত্রকে এগোনো যাবে? বস্তাবন্দি একটি বিড়ালকে আপনি কতদূর মুক্তি করতে পারবেন? 3 ফিটের মধ্যে সে ছুটাছুটি করবে, পরবর্তীতে তার হার্ট দুর্বল হয়ে মারাও যেতে পারে ভয়ের কারণে। তো এইভাবেই আমাদের দেশের স্পিকারকে বস্তাবন্দি করে ছেড়ে দেওয়া হয়, মনে করে যে বলে দেয় যে আমরা মুক্ত। এটা গণতন্ত্র, মানে সীমাবদ্ধ গণতন্ত্র যাকে বলে, বাউন্ডারি। দ্য ডেমোক্রেসি বাইন্ড উইথ বাউন্ডারি, ব্লাইন্ড বাই বাউন্ডারি। এই পচা সিস্টেম পাল্টাতে হবে। এই কারণে সংবিধান সংস্কার করতে হবে। সংস্কার মানে শুধু আইন বদলানো নয়, সংস্কার মানে হলো এমন মানুষ বসানো যারা পদের চেয়ে নিজের সম্মানকে বড় করে দেখবে। নয়তো 2024-এর বিপ্লব আর শহীদদের রক্ত কেবল এক স্বৈরাচারের বদলে আরেক স্বৈরাচারের উত্থান ব্যতীত আর কিছুই হবে না। মশাল হাতে প্রস্তুত থাকতে হবে, রাস্তায় পাওয়া ইট পাথর নিয়ে প্রস্তুত থাকতে হবে, আপনার সন্তানের নিরাপত্তার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার যে সন্তান ইউনিভার্সিটিতে পড়ে তার বেকারত্ব ঘোচাবার পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার স্ত্রীর সম্মানের জন্য প্রস্তুত থাকতে হবে, বোনের ইজ্জত বাঁচাবার জন্য প্রস্তুত থাকতে হবে। নিজের মনে সাহস রেখে আগামী দিনের লড়াইয়ের জন্য এই বাংলাদেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে। কারণ আমরা এখন সংসদে যা দেখছি তা কোনোভাবেই আমাদের কাম্য ছিল না। আমাদেরকে মিথ্যা বানানো, মিথ্যা বলে বোকা বানানো, ওয়াদা থেকে সরে যাওয়া, রক্তের উপর দাঁড়িয়ে বেইমানি করা, বাংলাদেশের মানুষের রক্তের উপরে ভারতীয় পতাকা উড়াবার কুৎসিত নেশাকে বাধা দেবার জন্য আমাদেরকে সবাইকে একযোগে আবার নেমে আসতে হবে। আশা করি এবারের লড়াই, দ্বিতীয় পর্বের লড়াই আমাদের আরও সহজ হবে। তবে আমরা পারব। আমাদের পূর্বতনরা পেরেছে। আমরা সেই জাতি, যেই জাতি জীবন আর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য দেখে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।